শুভ সকাল বন্ধুরা। আজ হলো 3 আগস্ট সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আজমল সুপার 40 সংবর্ধনা অনুষ্ঠানে বন্যা ত্রাণ তহবিলে 4.5 লক্ষ টাকা সংগ্রহ। আসামে শুরু জনগণনা, বাড়িতে বসেই তথ্য জমা করার সুযোগ। 16 আগস্ট পর্যন্ত চলবে অনলাইন স্বগণনা। সুকৈনি বন্যার ক্ষত, ফের বৃষ্টির রেড অ্যালার্ট রাজ্যে। আগামী 5 দিন প্রবল থেকে অতি প্রবল বর্ষণের পূর্বাভাস। উজান আসামে বাড়ছে উদ্বেগ। নিউ হারাঙ্গাজাও স্টেশনের ক্ষতিগ্রস্ত এলাকা যেন হাই রিস্ক জোন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চললেও বৃষ্টি বাড়াচ্ছে চ্যালেঞ্জ। বেহাল শিলচর কালাইন সড়কে বাড়ছে জনদুর্ভোগ। ভাঙ্গারপাড় বাজারে ব্যক্তিগত উদ্যোগে গর্ত ভরাট স্থানীয়দের। বিচারপতি নিয়োগে স্বচ্ছতার দাবি। কলেজিয়াম ব্যবস্থা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এবার নতুন কর্মসূচির পথে ককরোচ জনতা পার্টি। আগামী সপ্তাহে গুরুত্বপূর্ণ বৈঠক। নিট পিজি পরীক্ষায় বড় পরিবর্তন, পরীক্ষার্থীদের জন্য একাধিক নতুন নিয়ম চালু। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। উজান আসামের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী। ক্ষয় রোধে 90 কোটি টাকার প্রকল্পের আশ্বাস। এবং সর্বশেষ খবরটি হল অলইচুড়া কিশোরী হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কাটলিচুড়ায় এবিভিপির সড়ক অবরোধ। এবারে শুনুন বিস্তারিত খবর। বদরপুরে আজমল সুপার 40 উদ্যোগে নিট পরীক্ষায় উত্তীর্ণ 101 জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানাতে আয়োজিত অনুষ্ঠান মানবতা ও সামাজিক দায়বদ্ধতার এক ব্যতিক্রমী বার্তা বহন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমল ফাউন্ডেশনের কর্ণধার বিধায়ক বদরুদ্দিন আজমল। সংবর্ধনার পাশাপাশি সম্প্রতি উজান আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ভবিষ্যতের চিকিৎসকদের উদ্দেশ্যে আজমল বলেন, একজন চিকিৎসকের দায়িত্ব শুধু রোগীর চিকিৎসায় সীমাবদ্ধ নয়, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার নৈতিক কর্তব্য। এই আহ্বানের সাড়া দিয়ে শিক্ষার্থীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ তহবিলে অনুদান প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিরা বন্যার্তদের সহায়তায় উদার হস্তে অনুদান দেন। এআইইউডিএফ নেতা শাহাবুদ্দিন 50,000 টাকা দেওয়ার ঘোষণা করেন। আয়োজকদের দাবি, বিভিন্ন দাতার সহযোগিতায় অল্প সময়ে ত্রাণ তহবিলে প্রায় 4.5 লক্ষ টাকা সংগ্রহ হয়। বক্তারা বলেন, আজমল সুপার 40 শুধু মেধাবী শিক্ষার্থী তৈরি করছে না, সমাজের প্রতি দায়বদ্ধ ও মানবিক ভবিষ্যৎ চিকিৎসক গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান। পরবর্তী খবরটি হলো আসামে শুরু জনগণনা, বাড়িতে বসেই তথ্য জমা করার সুযোগ। দেশের অন্যতম বৃহৎ পরিসংখ্যান ভিত্তিক কর্মসূচি জনগণনা 2027-এর প্রথম পর্যায়ে রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আসামে। এর সঙ্গে শুরু হয়েছে অনলাইন স্বগণনা বা সেলফ এনুমারেশন প্রক্রিয়া, যার মাধ্যমে নাগরিকরা বাড়িতে বসেই নিজেদের এবং পরিবারের সদস্যদের তথ্য সরাসরি জনগণনা পোর্টালে জমা করতে পারবেন। আগামী 16 আগস্ট পর্যন্ত এই সুবিধা চালু থাকবে। এরপর 17 আগস্ট থেকে শুরু হবে হাউস লিস্টিং অপারেশন এবং হাউসিং সেন্সাসের কাজ। তবে জনগণনা শুরুর এই গুরুত্বপূর্ণ মুহূর্তেও রাজ্যের 2 বন্যাবিধ্বস্ত জেলা শিবসাগর ও চড়াইদেউকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ পরিস্থিতি। সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে ওই 2 জেলায় জনগণনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে কোনো প্রস্তুতিমূলক কাজ হবে না বলে প্রশাসন স্পষ্ট করেছে। জনগণনা 2027কে ঘিরে এদিন বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি নিজেই অনলাইনে নিজের তথ্য নথিভুক্ত করার পর রাজ্যবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, আজ আসামে জনগণনা 2027-এর অনলাইন স্বগণনা প্রক্রিয়া শুরু হয়েছে। এখন বাড়িতে বসেই সহজে তথ্য জমা দেওয়া সম্ভব। আমিও আমার তথ্য নথিভুক্ত করেছি। প্রত্যেক নাগরিকের উচিত সঠিক তথ্য দিয়ে এই জাতীয় কর্মসূচির অংশ হওয়া। রাজ্যের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, একটি নির্ভুল জনগণনা কেবল পরিসংখ্যান সংগ্রহের কাজ নয়, ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা, জনসেবা, পরিকাঠামো নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক কল্যাণমূলক প্রকল্পের ভিত্তি নির্ধারণ করে জনগণনার তথ্য। ফলে এই প্রক্রিয়ার যথার্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী খবরটি হলো
শুকোয়নি বন্যার ক্ষত, ফের বৃষ্টির রেড অ্যালার্ট রাজ্যে। বন্যার ভয়াবহতা থেকে এখনও পুরোপুরি মুক্ত হতে পারেনি আসাম। হাজার হাজার পরিবার ঘরে ফিরলেও এখনও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। বহু কৃষকের ফসল নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। বহু এলাকার মানুষ এখনও পুনর্বাসনের অপেক্ষায়। ঠিক এই সময়ে নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিল আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। আগামী 5 দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে সতর্কতা জারি করা হয়েছে। ফলে বন্যা পরবর্তী পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার প্রকাশিত আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামী 5 দিন গোটা আসামেই আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে 3 এবং 4 আগস্ট বিশেষভাবে উদ্বেগের দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই দুদিন রাজ্যের একাধিক জেলায় প্রবল থেকে অতি প্রবল বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া 5 এবং 6 আগস্ট বহু স্থানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে বর্তমানে বঙ্গোপসাগর ও উত্তর পূর্বাঞ্চলীয় বায়ুমণ্ডলে সক্রিয় আবহাওয়াজনিত অবস্থানের প্রভাবে আসামে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর ফলে কোথাও কোথাও স্বল্প সময়ের মধ্যে অতি ভারী বর্ষণ হতে পারে। পাহাড়ি এলাকা থেকে নেমে আসা জলের চাপ এবং স্থানীয় বৃষ্টিপাত মিলিয়ে নদ নদীর জলস্তর আবারও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। সবচেয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে সম্প্রতি বন্যায় বিপর্যস্ত হওয়া শিবসাগর, চড়াইদেও, যোরহাট, গোলাঘাট সহ উজান আসামের বিস্তীর্ণ এলাকা। গত কয়েক সপ্তাহের প্রবল বর্ষণ ও পাহাড়ি ডলে এই জেলাগুলিতে নজিরবিহীন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। হাজার হাজার মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছিল। বহু গ্রাম দিনের পর দিন জলমগ্ন ছিল। কৃষিক্ষেত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও বহু পরিবার ক্ষয়ক্ষতির হিসাব করছে। এমন পরিস্থিতিতে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক বন্যার পর মাটি এখনও জলসিক্ত অবস্থায় রয়েছে। ফলে নতুন করে ভারী বৃষ্টি হলে ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে। একই সঙ্গে ছোট নদী ও উপনদীগুলির জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়ে স্থানীয় বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা এবং কৃষিক্ষেত্র নতুন করে ক্ষতির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। রাজধানী গুয়াহাটির জন্য স্বস্তির কোনো খবর নেই। আগামী 7 দিন মহানগর ও সংলগ্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। প্রায় প্রতিদিনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী খবরটি হলো বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কলেজিয়াম ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে ফের সরব হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুইয়া। বিচারপতি নিয়োগের সুপারিশের ক্ষেত্রে কারণ প্রকাশ না করার প্রবণতা নিয়ে তিনি প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। তার মতে এই পদ্ধতি বিচার বিভাগের স্বার্থের পরিপন্থী এবং মেধাবী বিচারকদের প্রতি অবিচার। বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বক্তব্য, সাম্প্রতিক সময়ে কলেজিয়ামের সুপারিশে কারো নাম কেন প্রস্তাব করা হচ্ছে তার কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। অথচ নিয়োগের ক্ষেত্রে যুক্তি তুলে ধরা হলে পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হয়ে উঠত। তিনি বলেন, যথাযথ কারণ প্রকাশ না করলে প্রকৃত যোগ্য ও দক্ষ বিচারকদের মূল্যায়ন ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে এমন ব্যক্তিরাও বিচার ব্যবস্থায় প্রবেশের সুযোগ পান যাদের আচরণ বা মন্তব্য পরবর্তীকালে বিতর্কের জন্ম দেয়। তিনি আরও বলেন, বিচারপতি নিয়োগের বিষয়টি জনস্বার্থের সঙ্গে জড়িত। তাই কাদের এবং কী কারণে নিয়োগ করা হচ্ছে সেই বিষয়ে সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে। তার মতে এই প্রক্রিয়া নিয়ে প্রকাশ্য আলোচনা হলে বিচার বিভাগের মর্যাদা ও মানুষের আস্থা আরও বাড়বে। হাইকোর্টের এক প্রাক্তন বিচারপতির বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে বিচারপতি ভুইয়া বলেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে নিয়োগ প্রক্রিয়ায় আরও সতর্কতা এবং স্বচ্ছতা প্রয়োজন। উল্লেখ্য, বিচারপতি নিয়োগে কলেজিয়াম ব্যবস্থা নিয়ে কেন্দ্র সরকার ও বিচার বিভাগের মধ্যে অতীতেও মত পার্থক্য দেখা গিয়েছিল। বিশেষ করে গত লোকসভা নির্বাচনের আগে এই ব্যবস্থা পরিবর্তনের প্রশ্নে কেন্দ্রের অবস্থান নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল। সে সময় তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং তৎকালীন আইনমন্ত্রী কিরেন রিজিজুর মধ্যে বিষয়টি নিয়ে একাধিকবার মতবিরোধ প্রকাশ্যে আসে। পরে আইনমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আসার পর সেই বিতর্ক অনেকটাই স্থিমিত হয়ে যায়। পরবর্তী খবরটি হলো, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এবার নতুন কর্মসূচির পথে ককরোচ জনতা পার্টি। আগামী সপ্তাহে গুরুত্বপূর্ণ বৈঠক।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দিল্লির যন্তর মন্তরের দীর্ঘ আন্দোলন আপাতত শেষ হলেও থেমে থাকছে না ককরোচ জনতা পার্টি। সংগঠনের আগামী কর্মসূচি চূড়ান্ত করতে আগামী বুধবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন শীর্ষ নেতৃত্ব। সংবাদ সংস্থা সূত্রে খবর, মহারাষ্ট্রের সম্ভাজিনগরে সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাসভবনেই এই বৈঠক অনুষ্ঠিত হবে। সূত্রের খবর, বৈঠকে সাম্প্রতিক আন্দোলনের মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যতের আন্দোলনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে যে মতামত ও প্রস্তাব এসেছে সেগুলিও পর্যালোচনা করা হবে। আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীদের কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটানোর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের সঙ্গে আলোচনা করে তাদের মত সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছিল। সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠেছে, প্রশ্নফাঁসের অভিযোগ একাধিক রাজ্যের সামনে এলেও সংগঠনটি কেন মূলত সর্বভারতীয় চিকিৎসা প্রবেশিকা পরীক্ষাকে কেন্দ্র করেই আন্দোলন গড়ে তুলেছিল। বিশেষ করে পাঞ্জাব সহ কয়েকটি রাজ্যে প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে সংগঠনের অবস্থান জানতে চাওয়া হলে অভিজিৎ দীপক জানান, সেই ঘটনাগুলিও তাদের নজরে রয়েছে এবং প্রয়োজনীয় সময়ে সেগুলি নিয়েও কর্মসূচি নেওয়া হবে। যন্তর মন্তরের ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহারের সময় অভিজিৎ দীপক জানিয়েছিলেন, খুব শীঘ্রই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সেই ঘোষণার প্রস্তুতিতেই আগামী সপ্তাহের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংবাদ সংস্থা সূত্রের দাবি, বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন সংগঠনের নেতারা। সেখান থেকেই আন্দোলনের পরবর্তী ধাপ এবং ভবিষ্যৎ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে। পরবর্তী খবরটি হলো, নিট পিজি পরীক্ষায় বড় পরিবর্তন, পরীক্ষার্থীদের জন্য একাধিক নতুন নিয়ম চালু। স্নাতক স্তরের চিকিৎসা প্রবেশিকা পরীক্ষা ঘিরে বিতর্কের আবহেই এবার স্নাতকোত্তর চিকিৎসা প্রবেশিকা পরীক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হতে চলা পরীক্ষাকে আরও স্বচ্ছ, নিরাপদ এবং পরীক্ষার্থী বান্ধব করতে কেন্দ্র নির্বাচন থেকে নিরাপত্তা ব্যবস্থা, প্রশ্নপত্রের ধরন থেকে সময় বন্টন সব ক্ষেত্রেই আনা হয়েছে নতুন নিয়ম। নতুন নির্দেশিকা অনুযায়ী পরীক্ষার্থীরা এবার আবেদনপত্রে নিজেদের পছন্দের ৩টি রাজ্যের নাম উল্লেখ করতে পারবেন। প্রথম পছন্দ হিসেবে নিজের রাজ্য বেছে নেওয়ার সুযোগ থাকবে। এর ফলে বাড়ির কাছাকাছি পরীক্ষা কেন্দ্র পাওয়ার সম্ভাবনা বাড়বে এবং অযথা দূরবর্তী কেন্দ্রে যেতে হবে না। পরীক্ষা কেন্দ্র বরাদ্দের তথ্য এবার আগেভাগেই জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা শুরুর প্রায় ৩ সপ্তাহ আগে কেন্দ্রের নাম প্রকাশ করা হবে, যাতে যাতায়াত ও থাকার ব্যবস্থা করতে পরীক্ষার্থীদের বাড়তি সময় মেলে। এবার প্রশ্নপত্রেও পরিবর্তন আনা হয়েছে। মোট প্রশ্নের সংখ্যা ২০০ থেকে কমিয়ে ১৮০ করা হলেও পরীক্ষার সময় অপরিবর্তিত রেখে ৩.৫ ঘন্টাই রাখা হয়েছে। ফলে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরীক্ষার্থীরা তুলনামূলক বেশি সময় পাবেন। মূল্যায়নের সমতা বজায় রাখতে সারা দেশে এক দফায় পরীক্ষা নেওয়া হবে। প্রায় ৩৪০টি শহরের ১৩০০টিরও বেশি কেন্দ্রে একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। জালিয়াতি রুখতে নিরাপত্তা ব্যবস্থাও আরও কঠোর করা হয়েছে। আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সব কেন্দ্রে থাকবে নজরদারি ক্যামেরা, সংকেত প্রতিরোধী ব্যবস্থা এবং প্রশ্নপত্র সুরক্ষায় উন্নত ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।